হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্ষেত্র ভেক্টর, তড়িৎ ফ্লাক্স এবং গাউসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। আমরা এখনও অবধি বা এতদিন অবধি আমরা জানতাম যে ক্ষেত্রফল হলো একটি স্কেলার রাশি। অর্থাৎ আমরা যদি যদি কোনো একটা ক্ষেত্রফল নিতাম, তাহলে সেটাকে আমরা একটা স্কেলার রাশি হিসাবেই জানতাম। কি বললাম? একটা স্কেলার রাশি হিসাবেই জানতাম। কিন্তু এখন থেকে জানব যে ক্ষেত্রফল হলো একটি ভেক্টর রাশি। ঠিক আছে? ক্ষেত্রফল হলো একটি ভেক্টর রাশি। তাহলে আমরা বলতে পারি যে পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে কোনো পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যেমন কোনো একটা গোলকের ক্ষেত্রফল বা কোনো একটা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বা কোনো একটা যে কোনো সামতলিক ক্ষেত্রের ক্ষেত্রফল গণ্য করতে গেলে সেক্ষেত্রে ক্ষেত্রফলকে আমরা একটা ভেক্টর রাশি হিসাবে গণ্য করব। ঠিক আছে? এখন থেকে ক্ষেত্র ভেক্টরটির যেহেতু ক্ষেত্রফলকে আমরা ভেক্টর হিসেবে চিহ্নিত করছি, ওই জন্য ক্ষেত্র ভেক্টরকে এটার আমরা নাম বলে থাকি ক্ষেত্র ভেক্টর। ঠিক আছে? এবার এই যে তলটা আঁকা হলো, এই তলের মধ্যে আমি যদি কোনো একটা ক্ষুদ্র অংশ যদি আমরা ডিএস নিই, কোনো একটি ক্ষুদ্র অংশ যদি আমরা ডিএস নিই, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এই ডিএস অংশের উপর যদি একটা লম্ব টানা যায়, তাহলে এই লম্বটা বা এই নর্মালটাই হবে হলো এই ক্ষেত্র ভেক্টরের দিক। অর্থাৎ ক্ষেত্র ভেক্টরের যে অভিমুখটা হবে সেটা হবে ওই তলের সঙ্গে লম্বভাবে। বোঝা গেল কি বললাম? তাহলে এখন থেকে আমরা জানবো যে ক্ষেত্রফল হলো একটি ভেক্টর রাশি এবং কোনো একটা তলের ক্ষেত্রফল ধরলে সেই ক্ষেত্রফল বরাবর যে লম্বটা টানা হয় সেই লম্বটা হচ্ছে ওই ক্ষেত্র ভেক্টরের দিক নির্দেশ করে। বোঝা গেল? এখন আমরা এই ক্ষেত্র ভেক্টরের উপর বেস করে তড়িৎ ফ্লাক্স আলোচনা করব। তড়িৎ ফ্লাক্স কি? আমরা আগে জেনেছিলাম তড়িৎ বলরেখা সম্বন্ধে। এখন কোনো একটা তলের মধ্য দিয়ে কিছু সংখ্যক বলরেখা যদি লম্বভাবে অতিক্রম করে, তবে সেই লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে আমরা বলছি তড়িৎ ফ্লাক্স। কি বললাম? তাহলে তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাটা আমরা কি বলবো? কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সূচিত করে ওই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে। অবশ্যই বলরেখাগুলো লম্বভাবে অতিক্রান্ত করতে হবে। বুঝতে পারা গেল কি বললাম? তাহলে তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? তাহলে আমরা তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাতে আমরা বলতে পারবো যে কোনো একটি তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। অবশ্যই তড়িৎ ফ্লাক্স সবসময় যে তলটা নেওয়া হবে সেই তলের সঙ্গে লম্বভাবে যাবে। লম্বভাবে যে সমস্ত যতগুলো বলরেখা একটা তলকে অতিক্রম করবে সেটাকে বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে? তড়িৎ ফ্লাক্সকে চিহ্নিত করা হয় ফাই দ্বারা। ফাই দ্বারা আমরা তড়িৎ ফ্লাক্সকে চিহ্নিত করে থাকি এবং এটি হলো একটি স্কেলার রাশি। বোঝা গেল কি বললাম? তড়িৎ ফ্লাক্সকে চিহ্নিত করা হয় ফাই দ্বারা এবং এটি হলো একটি স্কেলার রাশি। এখন আমি যদি একটি ক্ষেত্র কল্পনা করি এবং সেই ক্ষেত্রের মধ্যে যদি একটি ক্ষুদ্র অংশ ডিএস নিই, ঠিক আছে? ডিএস হচ্ছে এখানে ক্যালকুলাসের ডিএস। যদি আমরা এখানে একটা ক্ষুদ্র দূরত্ব ডিএস নিই এই টোটাল ক্ষেত্রফল এসের মধ্যে, যেখানে ডিএসের একটা ডিরেকশন কাজ করছে বাইরের দিকে এবং এই তলটির মধ্য দিয়ে যে তড়িৎ প্রাবল্য, সেই তড়িৎ প্রাবল্য কাজ করছে মোটামুটি এরকম একটা ডিরেকশনে, ই ভেক্টর। এবং এদের মধ্যে যে কোণটা, সেই কোণটা হলো থিটা, যেটা আমরা ধরে নিলাম। এদের মধ্যে যে কোণটা হলো সেই কোণটা হলো থিটা। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে ই ভেক্টর প্রাবল্য বিশিষ্ট একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে ই ভেক্টর প্রাবল্য বিশিষ্ট একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি বদ্ধ তল এসের উপর ক্ষুদ্র ক্ষেত্র যদি ডিএস নেওয়া হয় এবং ই ভেক্টর আর ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণটি যদি থিটা হয়, তাহলে এই ডিএসের মধ্য দিয়ে বা এই যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফলটির মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? যেহেতু তড়িৎ ফ্লাক্স মানে আমরা জানি অতিক্রান্ত বলরেখার সংখ্যা, তাহলে এখানে আমরা তড়িৎ ফ্লাক্স কত বলতে পারি? আমরা বলতে পারি ডি ফাই ইকুয়াল টু ই ভেক্টর
ডট ডিএস ভেক্টর। আচ্ছা, এটাকে ভালো করে মনে রাখবে যে তড়িৎ প্রাবল্য যেহেতু একটা ভেক্টর রাশি, আর এখন যেহেতু আমরা জানলাম যে ক্ষেত্রফল হলো একটি ভেক্টর রাশি, তাহলে দুটোর মধ্যে ডট প্রোডাক্ট করলে আমরা এখানে ডি ফাই পেয়ে যাচ্ছি। আমরা এখান থেকে ডি ফাই পেয়ে যাচ্ছি, যেহেতু তড়িৎ ফ্লাক্স হলো একটি স্কেলার রাশি, সেই জন্য তাহলে দুটার ডট করলে আমরা এখান থেকে তড়িৎ ফ্লাক্স পেয়ে যাচ্ছি। বুঝতে পারা গেল? যেহেতু আমরা ক্লাস 11-এ পড়েছিলাম যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এটা হবে ই ডিএস কস থিটা। এটাকে আমরা বলতে পারবো ই ডিএস কস থিটা। আচ্ছা, এটাকে আমরা এভাবে করেও লিখতে পারি, ইকুয়াল টু ই কস থিটা ডিএস। এটাকে যদি আমরা এভাবে করে লিখি ই কস থিটা ইন্টু ডিএস, তাহলে আমরা বলবো যে এই ই কস থিটাকে আমরা বলবো ই সাপিক্সে এন ডিএস, ই সাপিক্সে এন ডিএস। অর্থাৎ ই সাপিক্সে এন বলতে কি বোঝাচ্ছে, সেটা হলো ডিএস ভেক্টর বরাবর ই ভেক্টরের একটা উপাংশ। অর্থাৎ কি বললাম, ডিএস ভেক্টর বরাবর ই ভেক্টরের একটা উপাংশ হচ্ছে এখানে ই এন, যেটাকে আমরা প্রকাশ করছি ই কস থিটা দিয়ে। বোঝা গেল? অর্থাৎ আমরা এখানে আমরা ই কস থিটাকে বলতে পারি তড়িৎ প্রাবল্যের অবিলম্ব উপাংশ। এখানে আমরা তাহলে বলতে পারি তড়িৎ প্রাবল্যের অবিলম্ব উপাংশ। বুঝতে পারা গেল? তাহলে আমরা এখানে এই ডিএস ক্ষেত্রের জন্য এখান থেকে আমরা তড়িৎ ফ্লাক্সটা বের করলাম। এখন যদি সমগ্র ক্ষেত্রফলের জন্য আমাকে এখানে তড়িৎ ফ্লাক্স বের করতে হয়, তাহলে সেই তড়িৎ ফ্লাক্সের ভ্যালু আমরা কি করে বের করব? সেটা করব আমরা ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার এস। যেহেতু আমরা আগেও করেছিলাম যে ইন্টিগ্রেশন 3 ধরনের হয়, একটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল, একটা ভলিউম ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। যেহেতু এখানে আমরা ক্ষেত্রফল কল্পনা করছি, ওই জন্য আমাদের এখানে ইন্টিগ্রেশনটা নেওয়া হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। বুঝতে পারা গেল কি বললাম? তাহলে এটাকে আমরা নিচ্ছি সারফেস ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তার মানে আমরা এটা যেটু ডিফাই ছিল, এই ডিফাইটার উপর যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমরা এখান থেকে এই টার্মটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে যদি আমরা ভ্যালুটা বের করি, তাহলে বেরোবে সারফেস ইন্টিগ্রাল ই ডিএস কস থিটা। এটা আমরা এখান থেকে পেয়ে যাব। অথবা আমরা এটাকে এই ফর্মেও লিখতে পারি, সারফেস ইন্টিগ্রাল ই এন ডিএস। এটাকে আমরা এভাবে করেও লিখতে পারি, যেখানে ই এনটা কি, যেখানে ই এনটা হলো ডিএস বরাবর ই ভেক্টরের একটি অভিলম্ব। ই এনটা হলো ডিএস বরাবর ই ভেক্টরের একটি অভিলম্ব। বুঝতে পারা গেল? তাহলে এখানে সমগ্র তলটির জন্য তড়িৎ ফ্লাক্স বের করতে বললে আমাকে এই ডি ফাইকে ইন্টিগ্রেট করলে আমরা এখান থেকে ইন্টিগ্রেশন ডট ই ভেক্টর ডট ডিএস ভেক্টর করলে আমরা ই ডিএস কস থিটাটা আমরা এখান থেকে পেয়ে যাব, যেখানে আমাদের এই ইন্টিগ্রেশন চিহ্নটি সমগ্র তলটির জন্য সমাকলন এখানে আমরা বলতে পারি। সমগ্র তলটির জন্য সমাকলনকে বোঝানো হয়েছে। বুঝতে পারা গেল? এখন এই টপিকের উপর বেস করে আমরা যদি কিছু বিশেষ ক্ষেত্র আলোচনা করি, তাহলে আমরা বলতে পারবো যে যদি থিটা মানে অর্থাৎ এই অ্যাঙ্গেলের ভ্যালুটা যদি 0 ডিগ্রি হয়, তবে আমরা এখান থেকে বলতে পারবো যে ই ভেক্টর অর্থাৎ তড়িৎ প্রাবল্যের মান ওই তলের উপর লম্বভাবে হলো। অর্থাৎ তড়িৎ প্রাবল্যের মান ওই তলের উপর লম্বভাবে, যেহেতু কোনো একটা তলের সঙ্গে আমরা দেখলাম যে ক্ষেত্র ভেক্টরটা এখানে লম্বভাবে থাকে, তাহলে এই ক্ষেত্র ভেক্টরের সঙ্গে এবং এই ই ভেক্টরটা যদি লম্বভাবে থাকে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমরা cos 0 মান বলতে পারি 1। অর্থাৎ এটার ভ্যালু তবে ফাই ইকুয়াল টু হবে সারফেস ইন্টিগ্রাল ই ডিএস কস 0 ডিগ্রি। অর্থাৎ আমরা এখান থেকে এর যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা আসবে ই এস। অর্থাৎ যেহেতু cos 0 ডিগ্রির ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, আর ইন্টিগ্রেশন ডিএস করলে আমরা এখান থেকে টোটাল মানটা পেয়ে যাচ্ছি, সারফেস ইন্টিগ্রালের টোটাল সারফেসের এরিয়াটা পেয়ে যাচ্ছি, টোটাল সারফেসটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটাকে বলতে পারি ইএস, এবং দেখা যাচ্ছে যে এই মানটাই হয় ম্যাক্সিমাম মান। যদি এখান থেকে ই ভেক্টরের মানটি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এখান থেকে, তাহলে আমরা কি বলতে পারি, যদি
থিটা ইকুয়াল টু 0 হয়, 0 ডিগ্রি হয়, তবে আমরা তড়িৎ ফ্লাক্সের মানটাকে আমরা ম্যাক্সিমাম বলতে পারি। তাহলে তড়িৎ ফ্লাক্স কী বললাম? কোনো একটি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত, লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এখন যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারবো ফাই ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রাল ইডিএস কস 90 ডিগ্রি। আচ্ছা, ইডিএস কস 90 ডিগ্রি বলতে বোঝাচ্ছে যে এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এটার সঙ্গে এটা যদি 90 ডিগ্রি কোণ করে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করলে বোঝাচ্ছে যে এই ই ভেক্টরটা যদি তলের সঙ্গে সমান্তরালে থাকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ইডিএস কস 90, যেহেতু কস 90-র ভ্যালু 0 হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এটার ভ্যালুটা হবে 0। আর যেই ভ্যালুটা আমরা কি হয়, এখানে আমরা একটা মিনিমাম ভ্যালু পাচ্ছি। বোঝা গেল কি বললাম? তাহলে এটা হচ্ছে আমাদের এখানে একটা মিনিমাম ভ্যালু তড়িৎ ফ্লাক্স। তাহলে 0 ডিগ্রি হলে আমরা ম্যাক্সিমাম পাচ্ছি, 90 ডিগ্রি হলে আমরা মিনিমাম ভ্যালু পাচ্ছি। এটা হলো তড়িৎ ফ্লাক্সের মান বের করার নিয়ম। মাথায় রাখবে তড়িৎ ফ্লাক্স দুই রকমের হয়। কি কি? একটা হলো ধনাত্মক তড়িৎ ফ্লাক্স, আরেকটা হলো ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। দুই ধরনের তড়িৎ ফ্লাক্স হয়, একটা হলো ধনাত্মক তড়িৎ ফ্লাক্স, আরেকটা হলো ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। আচ্ছা, ধনাত্মক তড়িৎ ফ্লাক্স কোনটি? আমরা এখানে একটা তল নিলাম, ঠিক আছে? আমরা এখানে একটা তল নিলাম, এবং এখন এই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে ধনাত্মক ধরা হবে। অর্থাৎ আমরা এই যে এখানে যে তলটা নিচ্ছি, সেখানে এই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে ধনাত্মক ধরা হবে যদি তড়িৎ প্রাবল্যটা এই তল থেকে বাইরের দিকে কাজ করে। যদি তড়িৎ ফ্লাক্সটা এই তল থেকে, তড়িৎ প্রাবল্যটা এই তল থেকে বাইরের দিকে কাজ করে, তবে এর ফ্লাক্সটাকে আমরা বলবো ধনাত্মক ফ্লাক্স। বুঝতে পারা গেল? একইভাবে আমরা যদি এখানে একটা তল নিই, সেই তলের মধ্যে জড়িত তড়িৎ ফ্লাক্সটা যদি অন্তর্মুখী হয়, তবে সেক্ষেত্রে আমরা এর তড়িৎ ফ্লাক্সটাকে বলা হবে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। তাহলে তড়িৎ ফ্লাক্স দুই ধরনের, একটা ধনাত্মক তড়িৎ ফ্লাক্স, আরেকটা হলো ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। আচ্ছা, এখন যদি আমরা তড়িৎ ফ্লাক্সের একক এবং মাত্রা যদি আমরা বের করি, তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা পাবো যে, যেহেতু আমরা জানি ফ্লাক্স ইকুয়াল টু কত? ইলেকট্রিক ফিল্ড ইন্টু এরিয়া। ফ্লাক্স ইকুয়াল টু আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ইন্টু এরিয়া। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার এককগুলো বসালে, অর্থাৎ তড়িৎ প্রাবল্য এবং ক্ষেত্রফলের এককগুলো বসালে আমরা তড়িৎ ফ্লাক্সের একক পেয়ে যাব, যেখানে তড়িৎ ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে তড়িৎ ফ্লাক্সের একক কত হবে? তড়িৎ ফ্লাক্সের একক হবে এসআই পদ্ধতিতে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -1। নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -1। অথবা আমরা আরেকটা এককও বলতে পারি, সেটা হলো ভোল্ট ইন্টু মিটার। এই এককও আমরা বলতে পারি, অর্থাৎ ভোল্ট ইন্টু মিটার। এখন যদি আমরা এর মাত্রাটা বের করি, তাহলে আমরা দেখব যে তড়িৎ প্রাবল্যের মাত্রা আর ক্ষেত্রফলের মাত্রা বসালে আমরা তড়িৎ ফ্লাক্সের মাত্রা পাবো mL³ T⁻³ I⁻1। তোমরা বাড়িতে তড়িৎ প্রাবল্যের একক আর ক্ষেত্রফলের এককগুলো বসিয়ে দেখবে, তোমাদের দেখবে এই এককটি আসবে অথবা এই এককটি আসবে। যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের একক অর্থাৎ তড়িৎ প্রাবল্যের একক যদি আমরা ভোল্ট পার মিটার বসাই, তাহলে আমরা এটা পাবো। আর যদি আমরা নিউটন মিটার স্কোয়ার কুলম দিয়ে যদি আমরা বসাই, তাহলে আমরা এটা পাবো। আর তড়িৎ প্রাবল্যের মাত্রা আর ক্ষেত্রফলের মাত্রা বসিয়ে করলে আমরা এখান থেকে তড়িৎ ফ্লাক্সের মাত্রা পেয়ে যাব। এটা হলো ফাইয়ের মাত্রা, তড়িৎ ফ্লাক্সের মাত্রা। বুঝতে পারা গেল? এখন আমরা আলোচনা করব গাউসের উপপাদ্য নিয়ে। মাথায় রাখবে গাউসের উপপাদ্য দুটিভাবে প্রযোজ্য হয়। আমরা যদি এখানে একটি বদ্ধতল কল্পনা করি, তবে এই বদ্ধতলের ভেতরে অবস্থিত আধানের জন্য
যেরকম করে গাউসের উপপাদ্য প্রযোজ্য হয়, এটাকে যদি আমরা স্মল কিউ আধান ধরি, ঠিক একইভাবে বদ্ধ তলের বাইরে অবস্থিত আধানের জন্যও গাউসের উপপাদ্য প্রযোজ্য হয়। তাহলে কী বললাম, বদ্ধ তলের আভ্যন্তরীণ আধানের জন্য ঠিক যেরকম করে গাউসের উপপাদ্য প্রযোজ্য হয়, তেমনি বদ্ধ তলের বাহ্যিক আধানের জন্য, অর্থাৎ বদ্ধ তলের বাইরে কোনো আধান থাকলেও তার ক্ষেত্রেও গাউসের উপপাদ্য প্রযোজ্য হয়। এখন আমরা আলোচনা করব যে বদ্ধ তলের আভ্যন্তরীণ কোনো আধানের ক্ষেত্রে গাউসের উপপাদ্যটা কীভাবে প্রযোজ্য। এটাকে আমরা দুটিভাবে কাজে লাগাতে পারি। একটি হলো সিজিএস পদ্ধতিতে এবং অপরটি হলো এসআই পদ্ধতিতে। যদি বদ্ধ তলের ভিতরে যদি কোনো আধান থাকে, কোনো আধান ঠিক নাও হতে পারে, কিছু আধানও থাকতে পারে, যদি এখানে ভিতরে অনেকগুলো আধান থাকে তাহলে আমাকে প্রত্যেকটি আধানের ক্ষেত্রে আধানগুলোকে সামেশন করতে হবে, অর্থাৎ সমস্ত আধানগুলোকে আমাকে এখানে যোগ করতে হবে। এটা আমরা এখান থেকে বলতে পারি। এখন যদি আমরা এখানে কোনো আধান নিই, বদ্ধ তলের ভেতরে কোনো আধানের ক্ষেত্রে গাউসের উপপাদ্যটি হলো, সিজিএস পদ্ধতিতে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারবো যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, অর্থাৎ আমরা যেটা জানলাম তড়িৎ ফ্লাক্স, সেটা কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের 4π/k গুণ। অর্থাৎ এটাকে যদি আমরা গাণিতিক ফর্মে লিখি তাহলে আমরা বলবো ইন্টিগ্রেশন ওভার এস, এটাকে বলা হয় ক্লোজ ইন্টিগ্রাল। ক্লোজ ইন্টিগ্রাল মানে আমরা বলি, যেহেতু আমরা এখানে বদ্ধ ক্ষেত্রফল কল্পনা করছি, বদ্ধ তলের ক্ষেত্রে আমরা এখানে ক্লোজ ইন্টিগ্রাল নিচ্ছি। ইন্টিগ্রাল দুই রকমের হয়, একটা হচ্ছে ওপেন ইন্টিগ্রাল আর একটা হলো ক্লোজ ইন্টিগ্রাল। এখানে আমরা ক্লোজ ইন্টিগ্রালটা ইউজ করছি যেহেতু সারফেস ইন্টিগ্রাল। তাহলে আমরা বলতে পারবো যে কোনো একটি বদ্ধ তলের ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স কত হবে, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু ওই আধানটির 4π/k গুণ, এটা আমরা বলতে পারি। তাহলে এটাকে যদি আমরা ভাষা দিয়ে লিখি, তাহলে আমরা ভাষা দিয়ে বলি, তাহলে আমরা কি বলবো যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত আধানের 4π/k গুণ, কিউয়ের 4π/k গুণ, এটা আমরা বলতে পারি। যদি এটাকে আমরা এসআইতে বলতাম তাহলে আমরা এটাকে বলতে পারি যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, অর্থাৎ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের 1/ε গুণ, মোট তড়িতাধানের 1/ε গুণ, এটা আমরা এখান থেকে বলতে পারি। মাথায় রাখবে, এখানে যেহেতু আমি একটি আধানের ক্ষেত্রে করলাম, এখানে একটি আধান না থেকে যদি অনেকগুলো আধান থাকতো, ধরে নিলাম যে +Q1 +Q2 +Q3 +Q4 এরকম যদি আরও অনেকগুলো আধান থাকতো, তাহলে সমগ্র আধানের ক্ষেত্রে এটা আমাদের এখানে যোগ হয়ে যেত, সমস্ত আধানটি এখানে যোগ হয়ে যেত। বুঝতে পারা গেল? এখন তাহলে আমরা এটা কী করলাম, বদ্ধ তলের আভ্যন্তরীণ আধানের জন্য আমরা এখানে তড়িৎ ফ্লাক্সটা বের করলাম। এখন যদি আমরা কোনো একটা তল কল্পনা করি এবং সেই তলের বাইরে যদি আমরা +Q আধান নিই, তাহলে আমরা সেক্ষেত্রে গাউসের উপপাদ্যটি কী হবে? তাহলে আমরা সেক্ষেত্রে গাউসের উপপাদ্যটিকে বলতে পারবো যে বদ্ধ তলের বাইরে এক বা একাধিক আধান থাকলে, অর্থাৎ আমরা যেমন এখানে বদ্ধতলের বাইরে একটা আধান নিলাম, একটা আধান না নিয়ে যদি এক বা একাধিক আধান থাকতো, তাহলে অনেকগুলো থাকতো, তাহলে বদ্ধতলের বাইরে এক বা একাধিক আধান থাকলে এদের জন্য বদ্ধতলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স শূন্য হবে। কেন বদ্ধতলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স শূন্য হবে? যেহেতু বদ্ধতলের ভিতরে কোনো তড়িৎ আধান নেই, সেই জন্য। বাইরে অবস্থিত আধানের প্রকৃতি ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, উপপাদ্যটি এখানে সমানভাবে প্রযোজ্য হয়। বুঝতে পারা গেল কি বললাম?
তাহলে কোনো একটি বদ্ধতলের বাইরে অবস্থিত আধানের জন্য বদ্ধতলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান অর্থাৎ ই ভেক্টর ডট ডিএস ভেক্টরের মানটা 0 হবে। অর্থাৎ এই বাইরের আধানটা ধনাত্মক আধানই হোক বা ঋণাত্মক আধানই হোক, যেটাই হোক না কেন, এটা সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বুঝতে পারা গেল? এখানে গাউসের উপপাদ্যের বিবৃতিগুলো খুব ভালো করে পড়বে। আর এখানে গাউসের উপপাদ্যের প্রমাণগুলো, আমি এখানে প্রমাণগুলো রেডি করছি না, কারণ এটা তোমাদের এইচএসের সিলেবাসের মধ্যে নেই। ওই জন্য আমি গাউসের উপপাদ্যের প্রমাণগুলো এখানে করছি না, শুধু বিবৃতিগুলোই তোমাদের সঙ্গে ডিসকাস করে দিলাম। এখন আমরা গাউসের উপপাদ্য সম্পর্কিত কিছু প্রয়োগ আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর প্রয়োগ কি? বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে কি করে করব, এটা আমরা এখানে দেখাবো। যেহেতু আমরা জানি যে কোনো একটি বিন্দু আধান যদি বিন্দু আধান থাকে প্লাস কিউ, সেই বিন্দু আধান থেকে আর দূরত্বে, অর্থাৎ এখান থেকে আর দূরত্বে আমাকে কোনো একটা বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্য বের করতে বলে, তাহলে সেই তড়িৎ প্রাবল্যের মান কত হবে? আমরা জানি ই ইকুয়াল টু 1/4 এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। এটা আমরা জানি 1/4 এপসাইলন কিউ বাই আর স্কোয়ার, এই মানটা আমরা জানি, তাই তো? এখন এটাকেই আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে নির্ণয় করব। এই মানটাকে এখন আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে নির্ণয় করব। মাথায় রাখবে যে গাউসের উপপাদ্য প্রয়োগ করে কোনো বিন্দু আধানের জন্য বা যে কোনো ক্ষেত্রে যখন আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করি, তখন সেখানে একটি তল কল্পনা করে নিতে হয়। এমন একটি তল কল্পনা করে নিতে হবে যেই তলটির সাহায্যে আমরা এখানে যে তড়িৎ প্রাবল্যের মানগুলো যে নির্ণয় করব, সেই মানগুলো যাতে খুব সহজভাবে নির্ণয় করতে পারি। এই তলগুলোকে বলা হয় গাউসীয় তল। বুঝতে পারা গেল কি বললাম? তাহলে আমাকে যদি একটি বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে একটা বিন্দু আধান নেওয়া হলো প্লাস কিউ, একটা ধনাত্মক আধান নিলাম। এখন কি করতে হবে? এখান থেকে আমাকে একটা গাউসীয় তল আমরা কল্পনা করলাম, যেই তলটা হলো একটি গোলক। এখন এই গাউসীয় তল থেকে তলের মধ্যে এখান থেকে আর দূরত্বে পি বিন্দুতে, কোনো একটা বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলা হলো। তাহলে আমরা যেহেতু এই চিত্র থেকে দেখতে পাচ্ছি যে ধনাত্মক বিন্দু আধানটির জন্য তড়িৎ প্রাবল্য কী হবে? সবসময় অরীয়ভাবে বাইরের দিকে বহির্মুখী হবে। প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ প্রাবল্য অরীয়ভাবে বাইরের দিকে বহির্মুখী হবে। তার মানে ই ভেক্টর কাজ করছে এই দিকে। এখন যদি ই ভেক্টর যদি এইদিকে কাজ করে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আর যেহেতু এটা একটা আমরা গোলীয় তল, অর্থাৎ একটা গোলক কল্পনা করে নিচ্ছি এখানে আমরা, তাহলে দেখতে পারবো যে গোলকের তলের উপর যদি আমরা একটি ক্ষুদ্র ক্ষেত্র কল্পনা করি, তাহলে এই ক্ষুদ্র ক্ষেত্র দিয়ে যে তড়িৎ ফ্লাক্স অর্থাৎ ডিএস ভেক্টরটা যাবে, সেই ডিএস ভেক্টর আর ই ভেক্টর দুটারই অভিমুখ একই দিকে হচ্ছে। দুটারই অভিমুখ যদি একই দিকে হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ই ভেক্টর আর ডিএস ভেক্টর পরস্পর সমান্তরাল। ই ভেক্টর আর ডিএস ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমরা বলতে পারবো যে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু হয়ে যাবে ই ডিএস। ই ভেক্টর আর ডিএস ভেক্টর যদি ই ডিএস হয়, তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা এর টোটাল ফ্লাক্সটা বের করতে পারবো কত? ফাই ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডিএস। আর গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা এখানে বলতে পারবো সেটা হলো, গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা এখানে বলতে পারবো সেটা হলো যে এই ইডিএস ইকুয়াল টু কত হবে? সারফেস ইন্টিগ্রাল ইডিএস ইকুয়াল টু হবে কিউ বাই এপসাইলন, অর্থাৎ এই যে চার্জটা, সেই চার্জটার কিউ বাই এপসাইলন, এটা আমরা এখান থেকে বলতে পারবো। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্রের মধ্যে
যে গাউসের উপপাদ্য অনুযায়ী এর প্রতিটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মানটা সমান বা তড়িৎ প্রাবল্যের মানটা সর্বদা ধ্রুবক। তাহলে আমরা ইন্টিগ্রেশন থেকে এখান থেকে আমরা ইকে বাইরে বের করে দিতে পারি। ইকে যদি আমরা বাইরে বের করে দিই তাহলে আমরা এখানে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমরা মানটা বের করি তাহলে সেই মানটা কত পাবো? আমরা সেই মানটা পাবো ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। এই মানটা আমরা পেয়ে যাবো, অর্থাৎ ডিএস এর ইন্টিগ্রেশন করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব ই ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি কিউ বাই 4 পাই কে এপসাইলন নট আর স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মানটা বের করেছিলাম এই মানটার সঙ্গে এই মানটার টোটালটাই মিল আছে, এটা আমরা এখান থেকে বলতে পারি। তাহলে এইভাবে করে আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে আমরা কোনো একটি বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্যের মানটা আমরা নির্ণয় করছি। আচ্ছা, এখানে বলে দিই, তাহলে এখানে কে হচ্ছে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক আর এপসাইলন জিরো হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটা আমরা এখান থেকে বলতে পারি। এরপর যেটা নেক্সট প্রয়োগ আছে সেটি হলো সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। অর্থাৎ আমরা এখানে একটা আর ব্যাসার্ধের গোলীয় খোলক তৈরি করলাম। আর ব্যাসার্ধের গোলীয় খোলক থেকে কেন্দ্রবিন্দু ও থেকে আর দূরত্বে কেন্দ্রবিন্দু ও থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তার জন্য আমি এখানে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় তল কল্পনা করলাম, যেটাকে আমরা গাউসীয় তল হিসাবে ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা বলতে পারবো যে প্রতিসাম্যের দরুন এই গোলীয় খোলকের তলের প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান এবং দিক পৃষ্ঠতলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে। যেটা আমরা আগেরটা তো দেখতে পেয়েছিলাম যে এখানে কী হয়েছিল, এখানে যখন তড়িৎ প্রাবল্য আর ডিএস ভেক্টর কি পরস্পরের সঙ্গে লম্বভাবে ছিল তলের প্রতিটি বিন্দুতে, ঠিক সেরকমই এখানেও আমরা বলতে পারবো যে এই তলের প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং ডিএস ভেক্টর পরস্পর লম্বভাবে থাকবে, অর্থাৎ ক্ষেত্র ভেক্টরটি পরস্পর লম্বভাবে থাকবে। ঠিক আছে, মানে সমান্তরালে থাকবে, লম্বভাবে না, সমান্তরালে থাকবে। যদি সমান্তরালে থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে তাহলে এখানে যে তড়িৎ ফ্লাক্সটা হবে এক্স বিন্দুর জন্য, সেই তড়িৎ ফ্লাক্সের মান কত হবে? সেই মানটা হবে ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ার। আমরা এখান থেকে এই মানটা পেয়ে যাব, ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ার। আর গাউসের উপপাদ্য কী বলছে? সেই ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? কিউ বাই এপসাইলন টাইমস। তো কিউ বাই এপসাইলন টাইমস যদি হয় তাহলে আমরা এখান থেকে যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের মানটা কত পাবো? তড়িৎ ক্ষেত্র প্রবলের মানটা পাবো কিউ বাই 4 পাই এপসাইলন এক্স স্কোয়ার। আমরা এখান থেকে এই মানটা পেয়ে যাব। বুঝতে পারা গেল কী বললাম? তাহলে সুষমভাবে তড়িদাহিত খোলকের বাইরে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে তড়িদাহিত খোলক এমনভাবে ব্যবহার করা হয় যে তার সমস্ত আধান তার কেন্দ্রে জমা আছে বলে ধরে নেওয়া হয়। এটা আমরা এখান থেকে বলতে পারি। বুঝতে পারা গেল? তাহলে আমরা এখানে যে বিন্দুটি নিচ্ছি সেই বিন্দুটি হচ্ছে গোলীয় খোলকের বাইরে। তাহলে গোলীয় খোলকের বাইরে কোনো বিন্দু আধানের কোনো বিন্দুর ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এটা। এখন যদি আমাকে বের করতে বলে যে কোনো গোলীয় খোলকের অভ্যন্তরে কোনো বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্যের মান কত হবে, আচ্ছা, তাহলে এখানে আমরা এক্স ব্যাসার্ধের একটা গোলীয় তল কল্পনা করলাম, যেটাকে আমরা গাউসীয় তল ধরে নিচ্ছি। তাহলে এই গাউসীয় তলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এর অভ্যন্তরে যেহেতু কোনো তড়িতাধান নাই, তাহলে এর মধ্যে মোট তড়িৎ ফ্লাক্সের মানটা কত হবে? এটা আমরা কী করে বলতে পারি? তাহলে আমরা এটা বলতে পারবো যে ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার তড়িৎ ফ্লাক্সের মান, অর্থাৎ এই তড়িৎ প্রাবল্য ইন্টু ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে? 0 হবে, কারণ যেহেতু ভিতরে আভ্যন্তরীণ আধানের মান 0 বা ভিতরে কোনো আধান নেই, ওই জন্য এটা
জিরো, অর্থাৎ কিউ এর মানটা যেহেতু জিরো হচ্ছে তাহলে কিউ বাই এপসাইলনের মানটাও জিরো হবে, কারণ এখানে ছিল কিউ বাই এপসাইলন, এখানে এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে তড়িৎ প্রবলের মানটা কত বেরোবে? তাহলে আমাদের এখানে তড়িৎ প্রবলের মানটা বেরোবে জিরো, এটা আমরা এখান থেকে বলতে পারি। তাহলে আমাদের এখান থেকে তড়িৎ প্রবলের মানটা জিরো বেরোচ্ছে। বুঝতে পারা গেল? এখন আমরা নির্ণয় করব অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তার বলতে বোঝাচ্ছে যে আমরা এখানে একটা তার নিচ্ছি যেই তারটা অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত এবং এই তারটার একক দৈর্ঘ্যে প্লাস কিউ একক আধান আছে। এই তারটির একক দৈর্ঘ্যে প্লাস কিউ একক আধান আছে। মাথায় রাখবে একক দৈর্ঘ্যে প্লাস কিউ একক আধান আছে। এখন এই তারটি থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে ধরা হলো, যেই পি বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এখন তারটিকে অক্ষ করে এক্স ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের একটি চোঙ কল্পনা করা হলো। এক্স ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের একটি চোঙ কল্পনা করলাম, যেই চোঙটি এখানে গাউসীয় তল হিসাবে কাজ করবে। এখন যদি আমরা জানি চোঙের তিনটা তল, একটা উপরেরটা বক্রতল, এটা হচ্ছে একটা পার্শ্বতল, নিচেরটা একটা গোলীয় তল। এখন দেখা যাবে যে যেহেতু তড়িৎ প্রাবল্য সর্বদা এইভাবে কাজ করছে, বাইরের দিকে কাজ করছে, তাহলে এই তলের সঙ্গে এই ক্ষেত্র ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই তল বরাবর তড়িৎ ফ্লাক্সের মানটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। একইভাবে যখন আমরা দেখব এই তল বরাবর তড়িৎ প্রাবল্যের সঙ্গে এর ক্ষেত্র ভেক্টরের দিকটা হয়ে যাবে 90 ডিগ্রি, অর্থাৎ এই তল বরাবর অ্যাঙ্গেলের মানটা হচ্ছে 90 ডিগ্রি হলে তড়িৎ ফ্লাক্সের মানটা জিরো হবে। কিন্তু যখন আমরা চোঙের বক্রতল বরাবর নেব, তো বক্রতল বরাবর এর ক্ষেত্র ভেক্টরের অভিমুখ এবং তড়িৎ প্রাবল্যের অভিমুখ একই দিকে হওয়ায় শুধুমাত্র বক্রতল বরাবর তড়িৎ ফ্লাক্সটা কাজ করবে। তাহলে এর বক্রতল বরাবর তড়িৎ ফ্লাক্সের মান আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সেই তড়িৎ ফ্লাক্সের মান হবে ই ইন্টু 2 পাই এক্স এল। যেহেতু আমরা জানি তড়িৎ ফ্লাক্স মানে কত? তড়িৎ প্রাবল্য ইন্টু এরিয়া। আর গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি যে এই তড়িৎ ফ্লাক্সের মান কত হবে? এর মধ্যে অবস্থিত আধানের 1/এপসাইলন গুণ, অর্থাৎ এর মধ্যে আধান কত আছে? যেহেতু আমরা জানি যে একক দৈর্ঘ্যে আধান আছে প্লাস কিউ, তাহলে এল দৈর্ঘ্যে আধান কত হবে? এল দৈর্ঘ্যে আধান হবে এল কিউ, অর্থাৎ আমরা বলতে পারি এটা হবে এল কিউ ডিভাইডেড বাই এপসাইলন। তাহলে এল কেটে গেল, তাহলে আমরা বলতে পারবো ই ইকুয়াল টু হবে 2 পাই এপসাইলন এক্স। এটা আমরা এখান থেকে বলতে পারি। তাহলে ই ইকুয়াল টু কত হচ্ছে? কিউ বাই 2 পাই এপসাইলন এক্স। এটা আমরা এখান থেকে বলতে পারি। তাহলে আমরা এইভাবে করে কোনো একটা ঋজু আহিত পরিবাহী তারের, অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের মানটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারা গেল? কথাগুলো বললাম, কথাগুলো ভালো করে শুনো আর বইটা রিডিং মারো, তাহলে বুঝতে পারবে। এখন আমরা নির্ণয় করব অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য। তাহলে অসীম অপরিবাহী মানে আমরা এখানে একটা পাত নিলাম, এই পাতটা হলো অসীম এবং অপরিবাহী পাত। এই পাতের মধ্যে আমাকে এখান থেকে কোনো একটি বিন্দুতে পি বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। এখানে ডিএস প্রস্থচ্ছেদের একটি ক্ষুদ্র চোঙ কল্পনা করে নেওয়া হলো, যেই চোঙটি এখানে গাউসীয় তল হিসাবে কাজ করবে। তাহলে এই চোঙের তিনটা অংশ কাজ করছে, এইদিকে একটা বক্রতল, এইদিকে একটা বক্রতল, আর এটা হচ্ছে একটা বৃত্তাকার তল, আর এই দিকটা বৃত্তাকার তল, আর এটা হচ্ছে একটা বক্রতল কাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বক্রতলের সঙ্গে তড়িৎ প্রাবল্য যেটা আছে সেটা পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকার জন্য এর বক্রতল বরাবর তড়িৎ ফ্লাক্সের মান 0 হবে। তাহলে এই প্রান্ত বরাবর একটা তড়িৎ ফ্লাক্স কাজ করবে আর এই প্রান্ত বরাবর একটা তড়িৎ ফ্লাক্স কাজ করবে, অর্থাৎ এই প্রান্ত এবং এই প্রান্ত ডিএস এর সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে এই দুটো প্রান্তের জন্য মোট তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা আমরা বলতে পারি, সেটা হলো যে 2E ডিএস। এটা আমরা এখান থেকে বলতে পারি এই যে তড়িৎ ফ্লাক্সের মানটা কত হচ্ছে 2E ডিএস। তার মানে এই যে তড়িৎ ফ্লাক্সটা হচ্ছে 2E ডিএস, সেটা ইকুয়াল টু কত আমরা বলতে পারি?
টোটাল চার্জ হবে সিগমা ডিএস বা এপসাইলন। আচ্ছা, এখানে যে সিগমাটা ধরা হচ্ছে সেটা হলো এই পাতের তলমাত্রিক ঘনত্ব, যেটাকে আমরা সিগমা বলছি। তাহলে এই স্মল এরিয়াটার মধ্যে যে ক্ষেত্রফলটা হবে, সেই স্মল এরিয়াটার মধ্যে যে আধানটা হবে, সেই আধানের মানটা কত বলতে পারি? সিগমা ডিএস। তার মানে এটা হবে সিগমা ডিএস বা এপসাইলন, অর্থাৎ সিগমা ডিএসটা পড়ছে ওই ডিএস এরিয়ার মধ্যে টোটাল চার্জ। এই সিগমা ডিএসটা পড়ছে এই টোটাল এরিয়াটার মধ্যে যে চার্জের ভ্যালু সেটা। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এর যে তড়িৎ ফ্লাক্সের মানটা, সেই তড়িৎ ফ্লাক্সের মানটা কত হবে? এখান থেকে ডিএস আর এখান থেকে ডিএস কেটে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন। এটা আমরা এখান থেকে বলতে পারি। বুঝতে পারা গেল? এখন এর সঙ্গে আরেকটা প্রমাণ আছে, সেটা হচ্ছে, যদি আমি এই প্রমাণটা খাতায় লিখছি না, মুখে বললে তোমরা বুঝতে পেরে যাবে। যদি পরের যে পার্টটা আছে সেই পার্টটা যদি অপরিবাহী না হয়ে যদি সুপরিবাহী হতো, তাহলে আমরা এখানে কি বলতাম? ছবিটা একদমই সেম হবে এটার মতনই। যদি সুপরিবাহী হতো তাহলে এখানে একটা স্লাইড চেঞ্জ হতো, সেটা হলো যে এখানে আমরা যেমন বলতাম 2EDS ইকুয়াল টু এখানে হতো 2 সিগমা ডিএস। কারণ ওটা যদি পরিবাহী হয়, পরিবাহী হলে আমরা কি বলতে পারবো এখান থেকে? এর যে টোটাল যে তলটা পরিবাহী হলে কী হবে? এর এই তলে এবং ওই তলে দুই বিপরীত তলের মধ্যেই আধান থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে 2EDS ইকুয়াল টু 2 সিগমা ডিএস। কারণ দুটো তলে আধান থাকার জন্যই এখানে 2 সিগমা ডিএস হচ্ছে, যদি এই পাথটি পরিবাহী হয়। ভালো করে মাথায় রাখবে, যদি এই পাথটি পরিবাহী হয় তাহলেই আমরা এটাকে করতে পারবো। এটা তোমাদের নেক্সট যেটা প্রয়োগ আছে, এর পরেরটা প্রয়োগটা, সেই প্রয়োগটা আমি এখানে বলে দিচ্ছি। তাহলে এটা কত হবে? 2 সিগমা ডিএস বাই এপসাইলন। তাহলে এখান থেকে ডিএস ডিএস কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন। এটা আমাদের এখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারলে? তোমরা বইয়ের থেকে নেক্সট এই প্রয়োগটা দেখে নাও, তোমরা তাহলে নিজেরাই এই প্রয়োগটা বুঝতে পারবে। আজকের লেকচারে এতটুকুই, বাকিটা আবার নেক্সট লেকচারে।